উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কুড়িগ্রাম লালমনিরহাট ও তলিয়ে বিভিন্ন এলাকা, দুর্ভোগে লাখো মানুষ। রাষ্ট্র সংস্কারের বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, মত বিশ্লেষকের। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিকল্প নেই নির্বাচিত সরকারের। সাংগঠনিকভাবে তৎপর হচ্ছে বিএনপি, গাজীপুর ও ঝিনাইদহের সমাবেশ, চট্টগ্রাম সিলেটে কর্মী সভা। তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি নেতাদের। এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের, নিশ্চিত করেনি সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননে তেল আবিবের হামলা নিহত ছাড়ালো 700। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। টানা বৃষ্টি আর উজানের ঢলে পানি বাড়ছে তিস্তা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে। এতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যার শঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পানিতে টইটুম্বুর বাড়ির উঠানসহ চারপাশ, ঘরের ভেতরে ঢুকছে উজানের ঢল ও বৃষ্টির পানি। তার মধ্যেই চুলায় রান্না বসিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার দুলালী বেগম। আলাপে জানালেন শঙ্কার কথা, আরেকটু পানি বাড়লে হয়তো খাবার তৈরির উপায়ও আর থাকবে না। কাল থেকে ভাত আনি নাই, ভাত চড়াইনো আলদা চুলে তুলি হেনে অন্যের উপর তুলি ভাত চড়াইনো। রাত্রে ঘর দিয়ে সব চুলা মুলা সব ভিজে গেছে, রান্না বান্নার মনে করেন খুব কষ্ট হয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে। এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। আমাদের পাকা ধান ডুবে যাওয়া নিচ্ছে, ভাসে যাওয়া নিচ্ছে, বাড়ি বাড়ি পানি উঠছে। নদীটা খনন করলে আমাদের খুব সুবিধা হয়। নদী খনন না হয় আমাদের কিন্তু বিরাট আতঙ্ক তো আমরা পড়িয়েছি, আবার সুবেদ শোক ধ্বংস হয়ে যাওয়া নিচ্ছে। তিস্তা নদী আরো যদি পানি বাড়ি যায়, বাড়ি টাড়ি চলে যায়, তাহলে আমরা কিভাবে থাকবো? আর এই পানি যদি না রক্ষা করে তাহলে তো আর আমার বাঁচার বুদ্ধি নাই। তবে পানির চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বিভিন্ন অবকাঠামো রয়েছে, সেগুলো আমরা আমাদের অফিসাররা সব পর্যবেক্ষণে রেখেছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করতেছি। কোথাও কোনো ভাঙন সৃষ্টি হলে আমাদের যে অবস্থা আছে সেটার দ্বারা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পাউবোর কর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। তবে এসব নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার পাঁচগাছি এলাকা আছেন রিপোর্টার বাদশা শেখর, সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে কিন্তু গত 3 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে এবং ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ অন্যান্য নদ নদী রয়েছে, সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে গত 3 দিন ধরে। আমরা সকাল থেকে কিন্তু তিস্তা সহ বিভিন্ন নদ নদীর অববাহিকা ঘুরে দেখেছি যে বিশেষ করে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কিছু এলাকা রয়েছে যেগুলোতে আসলে পানি প্রবেশ করে। সেখানকার রোপা আমন এবং উঠতি যে ধান রয়েছে, পাকা ধান, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সেখানকার কৃষকরা জানিয়েছেন যে বন্যার পানি যদি আরও বৃদ্ধি পায় সব নদ নদীর, তাহলে কিন্তু তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। আর যে বিষয়টি আমি বলি যে কুড়িগ্রামের বিশেষ করে তিস্তা নদীর যে পানি, সেই তিস্তার পানি কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি খোঁজ নিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড যেটি আমাকে জানিয়েছে সেটি হলো যে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে এই মুহূর্তে 11 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও অন্যান্য নদ নদী রয়েছে, ধরলার সেতু পয়েন্ট এবং পাটেশ্বরী পয়েন্ট এবং ব্রহ্মপুত্রের 2টি পয়েন্ট রয়েছে, চিলমারি এবং চিলমারি পয়েন্ট। এছাড়া দুধকুমারের একটি পয়েন্ট রয়েছে যেখানে এখনও 1 মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে পানি আগামীকাল দুপুর পর্যন্ত এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে। এতে করে আমরা দেখেছি
দেখেছি যে চরাঞ্চল, বিশেষ করে চরাঞ্চল এবং নিচু এলাকার কিছু ঘর বাড়ি রয়েছে, সেই ঘর বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আর যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে যে রোপা আমন যেগুলোতে বৃষ্টির পানি এবং নদীর পানিতে যেগুলো নিমজ্জিত হয়েছে, বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে সেই রোপা আমন ক্ষেতগুলো কিন্তু বলছে যে দ্রুত যদি পানি নেমে না যায় তাহলে কিন্তু সেই রোপা আমন ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে যদি পানি বাড়ে, তিস্তা পাড়ের যে মানুষজন রয়েছেন এবং অন্যান্য নদী পাড়ের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে যদি পানি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন, তাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করবে। তারা কিন্তু সব কিছু মিলে একটি এই সর্বশেষ বর্ষার যে শেষ সময়ে এসে বন্যা নিয়ে একটি আতঙ্কে তারা দিন পার করছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুড়িগ্রামে। এদিকে উজানের ঢল ও টানা বর্ষণে পদ্মা নদীতেও বেড়েছে পানি। বিপদসীমার নিচে প্রবাহিত হলো চাঁপাইনবাবগঞ্জের লোকালয়, প্লাবিত হয়েছে, পানিবিন্দু হয়ে পড়েছেন অন্তত 10,000 বাসিন্দা। তবে আপাতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমবাগান, ধান, আখ ও চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাসকলাইয়ের ক্ষেত পানির নিচে, তলিয়েছে বাড়িঘর ও রাস্তাঘাটও। চারদিকে অথই পানিতে বিপর্যস্ত জনজীবন, বন্যার শঙ্কায় বাসিন্দারা। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানি ঢুকছে পদ্মায়, যার প্রভাবে বাড়ছে নদীটির পানি। বিপদসীমা অতিক্রম না করলেও প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর, শিবগঞ্জের পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 10,000 বাসিন্দা। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়েছে কয়েকটি স্কুল। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় চলাচল করতে হচ্ছে নৌকায়। এ অবস্থায় উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। ধান কিছু ডুবে গেছে, কিছু পেয়েছে, ডাঙ্গা নিয়ে গেলে পেয়েছে, সবই ডুবে দেবে, বারো না কালিয়ে যান। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিনের মধ্যেই প্লাবিত এলাকা থেকে নেমে যাবে পানি, নেই বন্যার শঙ্কা। শনিবার পদ্মা নদীতে পানির উচ্চতা রেকর্ড করা হয় 21.2 মিটার, যা বিপদসীমার 103 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার অন্যান্য খবর। গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 47.38 বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকাতে 5,66,73,000 টাকা, 73,000 কোটি টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয়, বাইরের থেকে যে ডলার আমরা আয় করি। এই ডলারটা কেন লাগে? এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার বিভিন্ন চাল, ডাল, তেল, লবণ, তরকারি, যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস যে আমদানি করি, বিদেশ থেকে নিয়ে আসি, এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে। এটা যার যত বেশি থাকে, রিজার্ভে থাকে, সেই অর্থনীতি তত শক্তিশালী হয়। তার প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস থেকে আমরা সেটা পাই। আমাদের প্রায় 50,17,652 জন শ্রমিক এখানে কাজ করে। 50,17,652 জন শ্রমিক। এখন ভাবেন, এই খাতটাকে, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই।
আমি সরকারকে, বর্তমানে যেমন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবার বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো গ্রহণ করুন। গাজীপুরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। জুলাই গণহত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরখানে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন তিনি। এই সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে? শেখ হাসিনার দোসররা তো এখনো রয়েছে। শেখ হাসিনাকে যারা রক্ষা করতে গিয়ে মানুষকে মানুষ মনে করেনি, লাশের পাহাড়, লাশের মিছিল যারা তৈরি করেছে, সেই ব্যক্তিরাই তো রয়েছে এখন আমাদের দেশে। এখনো কিছু লোক এতই ভারত প্রেমী, এই যে ১,৫০০ থেকে ২,০০০ নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছেন। দেশের প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েও অবৈধ গদি টিকিয়ে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গা শহরে একটি হোটেলের হল রুমে দলীয় সমাবেশে তিনি এমন বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি। অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে উঠেছে। খুন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়নি, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়নি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নতুন তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি। সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলনে ১,৫৮১ জন শহীদ হওয়ার তথ্য জানিয়েছে ওই কমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তারা। প্রাথমিকভাবে ৩১,০০০-এরও বেশি আহতের কথাও জানিয়েছে ওই কমিটি। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের ১৫৮১ আজকে দাঁড়িয়েছে। আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান। ২২,০০০ থেকে সে সংখ্যাটা প্রায় ৩১,০০০-এ পৌঁছিয়েছে, কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে। এখানে বেশ কিছু অনেক ডেটা দুবার তিনবার করেও এসেছে। ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাত্রা শুরু করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৫ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সফরকালে জাতিসংঘে ভাষণের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি উচ্চ পর্যায়ের ৪০টি পার্শ্ব বৈঠকে অংশ নেন। রাষ্ট্র সংস্কারের বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, তবে অর্থনৈতিক বিনিয়োগ আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গাজা ইস্যুতে বাংলাদেশের পশ্চিমা নীতি বিরোধী অবস্থান স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্লেষকরা, তবে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা বাড়ে কিনা সেটি নজরে রাখতে হবে বলে মত তাদের। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে বিশ্ব নেতাদের সমর্থন চান ডক্টর ইউনূস। প্রত্যেক ফিলিস্তিনির জীবন
অমূল্য। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে আন্তর্জাতিক মহল সম্পূর্ণ সহায়তা করবে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাজনৈতিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা বড় আকারই আছে, অর্থনৈতিক কাঠামোটা যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে অনেক রাষ্ট্রই বা অনেক ইনভেস্টররা অপেক্ষা করবে, স্টেবিলিটির জন্য অপেক্ষা করবে। স্বাভাবিকভাবে তারা নির্বাচিত একটা সরকার চাইবে। জাতিসংঘে ভাষণে গাজা ইস্যুতে পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে, ফলে কোনো সরকারেরই তা উপেক্ষা করার সুযোগ নেই। গাজার ব্যাপারে, প্যালেস্তাইনের ব্যাপারে যে কোনো সরকারই থাকুক না কেন, কোনোভাবেই সম্ভব না অন্য কিছু বলা বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া, কারণ গাজার প্যালেস্তাইনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা আত্মিক সম্পর্ক আছে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে গত কয়েক বছরে রোহিঙ্গাদের জন্য বিদেশিদের দেয়া অর্থ কমছে। বিশ্লেষকরা বলছেন সামনের দিনে দেখার বিষয় সে অর্থের যোগান বাড়ে কিনা। ইউনূসের যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, ফান্ডের যেই কোয়ান্টামটা সেটা বাড়াতে পারছে কিনা বড় আকারে, সেটার উপর একটা নজর থাকবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী নৈরাজ্য এবং সহিংসতা চলছে অভিযোগ তুলে তা নিরসনে সরকারের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ভিন্ন মতের মানুষদের রক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে তা অচিরেই জানাতে হবে। এ সময় নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া এমন সব পরিস্থিতির সমাধানে কি ভাবছে সরকার, তা নিয়েই এবার প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না, এখনো না। আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে পাঠ করা হয় এই চিঠি, যার অনুলিপি যাবে 5 মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছেও। আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কেন, তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, অসহিষ্ণু এবং নির্বিচার সহিংসতা রোধ করতে সরকারের অবস্থান অচিরেই স্পষ্ট করতে হবে। বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত আমরা লক্ষ্য করেছি। সেসব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠী ও দলের বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে সেসব মানুষের উপরে হামলাও চালানো হচ্ছে। সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে। এসবের সমাধান না করতে পারলে কোনো মতেই শান্তি স্থায়ী হবে না বলেও মত শিক্ষকদের। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। স্বৈরাচারের বিদায় পরবর্তী নতুন সমাজে কোনো অস্থিরতা কাম্য নয় বলেও জানান দেশের উচ্চ শিক্ষায় সম্পৃক্ত শিক্ষকদের এই নেটওয়ার্ক। এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুজনকে আনা হয়। ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় তার জামিন আবেদন করেন আইনজীবী, কিন্তু আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানার একটা মামলায়, হত্যা মামলায় আজকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। ফার্দার কোনো রিমান্ড প্রার্থনা করা হয় নাই এবং অন্য মামলায় তাকে আজকে সন্ন্যাস করা হয় নাই। সেই জন্য তার পক্ষে কোনো আইনজীবী জামিনও প্রার্থনা করে নাই। সেই জন্য বিজ্ঞ আদালত তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে। আমার ক্লায়েন্টের এই ধরনের কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে, যাহার স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়ালদের অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। আইন বিশেষজ্ঞ ব্যবসায়ীরা বলছেন, ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হলেও অসম্ভব নয়। টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ সম্পদ যেন কেউ
উপভোগ করতে না পারে, সেজন্য তাদের ধরে এনে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের। আফজাল হোসেনের রিপোর্ট। শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, বিশ্বব্যাংক, FBI সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ। যেসব সন্দেহজনক ব্যক্তির টাকা আছে বলে সন্দেহ করা হচ্ছে, যে বিদেশে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেই টাকার চাওয়ার জন্য যথোপযুক্ত ওদের কনভেনশন অনুযায়ী যাদের কাছে রিকোয়েস্ট করা হবে তাদের কাছে যথাযথ নিয়মে রিকোয়েস্ট করা, তাদেরকে শনাক্ত করা, ব্যক্তিদের প্রপার্টিগুলোকে শনাক্ত করা, বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তাদের যথাযুক্ত এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে, রায় নেবে, রায় নিয়ে সেগুলোকে বিদেশের কাছে সেই রায়গুলো পাঠানোর পর বিদেশি কনভেনশনের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র এই জাজমেন্টগুলোকে এনফোর্স করে বিদেশে পাচারকৃত অর্থ বাংলাদেশে পাঠাবে। এই অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি নিজের অর্থ না আনে, সরকারকে সহযোগিতা করে সারেন্ডার না করে, তাহলে এটা আনাটা অত্যন্ত দুঃসাধ্য। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলেও মনে করেন অনেকে। বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলি হয়তো আনা সম্ভব হতে পারে, কিন্তু যদি ওনাকে আপনি ধরতে পারেন, তো উনিও যদি বিদেশে থাকে, সম্পদও বিদেশে, তাহলে কিভাবে আপনার সম্পদগুলো ফেরত আনবেন? কিছু আনা যাবে, কিন্তু বৃহদাংশ আনা এত সহজসাধ্য কাজ না আমি মনে করি। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম না দিলে, আমাদের গভর্নমেন্ট যদি বলে যে তারা এই গ্রাউন্ডে দে আর ওয়ান্টেড ইন দিস কান্ট্রি, মানি লন্ডারিং, মার্ডার, এদের দেশে ফিরিয়ে দাও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত 17 বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর পুলিশের লুণ্ঠিত 5000 অস্ত্রের মধ্যে এখনও 1500 অস্ত্রের হদিস পাওয়া যায়নি। লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন জায়গায় নানা অপরাধ ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে 5 আগস্ট রাতে যে অস্ত্র লুট হয় তার বেশ কিছু এখন ব্যবহৃত হচ্ছে জেনেভা ক্যাম্পে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। বিভিন্ন সূত্র বলছে, মোহাম্মদপুর থানা থেকে 5 আগস্ট রাতে যে অস্ত্রগুলো লুট হয় সেগুলোর বেশ কিছু এখন ব্যবহৃত হচ্ছে এই ক্যাম্পে। মোহাম্মদপুর থানার ওসি বলছেন, বিহারি ক্যাম্পেও অভিযান করবেন তারা। আমরা একটা অভিযান চালাবো ইনশাল্লাহ। কথাবার্তা উচ্চ পর্যায়ে কথাবার্তা চলতেছে। এটা তাহলে হায়ার অথরিটির বিষয়, ওনারা সিদ্ধান্ত নিলে পরে আমরা যে কোনো মুক্ত অভিযান চালাবো। সম্প্রতি এই ক্যাম্পে যায় সময় সংবাদ। যে সময় সাধারণ বাসিন্দারা ক্যামেরা নিয়ে ক্যাম্পে না ঢোকার পরামর্শ দেন। গোলাগুলি কারা করছে সে বিষয়ে সব জানলেও ক্যামেরায় কথা বলতে ভয়। তবে তারা বলছেন, দিন কাটছে আতঙ্কে, নিরাপত্তাহীনতায়। এখন হইতাছে কোপাকপি, যে যারে পাইতাছে গ্রুপ ভাঙা ডেলি কোপাকপি করতেছে। শেখ হাসিনা যাওয়ার আগে বেশি ছিল নাকি পরে বেশি হয়েছে? থাকতে যেভাবে ছিল যাওয়ার পরে আর বেশি। পুলিশ সদর দফতরের তথ্য হলো, 5 আগস্টের আগে পরে গোটা দেশে পুলিশের 5,500-এর বেশি অস্ত্র লুট হয়, যার মধ্যে এখন পর্যন্ত 4000 উদ্ধার হয়েছে। উদ্ধার করতে না পারা অস্ত্রের সংখ্যা 1500-এর বেশি। লুট হওয়া বিভিন্ন ধরনের গুলির সংখ্যা অন্তত 7 লাখ, যার মধ্যে এখনও অর্ধেকও উদ্ধার করা যায়নি। তো যৌথ অভিযান পরিচালিত হয়েছে বাহিনীসমূহের মধ্যে, একটি সুসমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং কর্তৃপক্ষ অর্থাৎ সরকার যতদিন মনে করবেন যে এই অভিযানটি পরিচালনা করতে হবে বা সেটি পরিচালনা করা প্রয়োজন রয়েছে, সে পর্যন্ত এই অভিযানটি অব্যাহত থাকবে। গোটা দেশে 4 তারিখ থেকে যে অভিযান চলছে সেই অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু অভিযোগ আছে জেনেভা ক্যাম্পের মতো বহু জায়গায় এখনো অভিযান করেনি আইন শৃঙ্খলা বাহিনী।
আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানের দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুর্মিটোলা গালফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান। বলেছেন, বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরা সহ কুর্মিটোলা গালফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Due to the deforestation, this global warming is taking place. A lot of calamities are taking places very frequently, and I'm sure with this effort we can eradicate this problem. You know that these days the pollution is taking place everywhere, and this tree really helps us in eradicating pollution. But I don't know the sound pollution that has been taking place when the train was going, how to counter it. রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের অন্তত 2 বছর ক্ষমতায় থাকা উচিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর এফডিসিতে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেছেন, আওয়ামী লীগকে পুরোপুরি নয় বরং 10 বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। জাতিসংঘের 79তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাওয়া শিক্ষার্থী সমন্বয়কদের নিয়েও সমালোচনা করেছেন নূর। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতদিন থাকবে? প্রকৃত অর্থে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরও সামনে সংকট বাড়তে পারে। কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে, তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে। আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে দেশে ঢুকে পড়ল 2 ভারতীয় নাগরিক। তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। গতরাতে ভারতের গোজারডাঙ্গা এবং ভোমরা আইসিপির গেট ভেঙে হঠাৎই একটি সাদা পিকআপ দেশে ঢুকে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় 3টি রোড ডিভাইডার, বাসকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও ইজি বাইক। তাৎক্ষণিক গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় মদ্যপ অবস্থায় 2 ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা ভারতের উত্তর 24 পরগনা জেলার গৌরাঙ্গনগর গ্রামের প্রকাশ সরকার এবং দিলু সরকার। এই ঘটনায় রাতেই পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফের সদস্যরা। ঢাকা শহরের খাল উদ্ধার করে ব্লু নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেছেন। আয়োজনে গত 100 বছরে ঢাকা নগরের প্রতিবেশ, ভূমি ব্যবহার ও জীববৈচিত্র্যের পরিবর্তনের তথ্য তুলে ধরা হয়। বক্তব্যে ঢাকা শহরের জলাধার দখলমুক্ত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে তাগিদ দেন উপদেষ্টা। আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজু, প্রতি সপ্তাহে রাজুকে একটা ড্রাইভ কেন দেয় না? আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে, জমি ভরাট করছে। আমরা অতটা সময় পাবো না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে, কিন্তু আমার হাতে কিন্তু এখনো কোনো কর্মপরিকল্পনা নাই। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। নানা ইস্যুতে যখন অস্থির বিশ্ববাজার, তখন জ্বালানি বন্দরের সংকট আর শিল্প খাতে অসন্তোষ জিয়ে রেখে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও মূল্যস্ফীতির লাগাম টানা কিভাবে সম্ভব, এমন প্রশ্ন তুলে ভালো ঋণ গ্রহীতা ও মন্দ ব্যাংকগুলো রক্ষার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। এদিকে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে বাগে আনতে জিডিপি প্রবৃদ্ধি 5% হলেই তাকে সাফল্য হিসেবে দেখতে চায় বাংলাদেশ ব্যাংক।
গেল অর্থবছরে পণ্য রপ্তানি করে দেশের রপ্তানি আয় কমেছে 5.9%। চাহিদা থাকার পরও ডলার সংকটে কাঁচামাল সহ পণ্য আমদানিতে ব্যয় কমানো হয়েছে 10.6%। সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 8.3%। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে 10%-এর উপরে। বিপরীতে রয়েছে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। দেশের অর্থনীতির এমন বহুমুখী চাপ সামলাতে যখন হাতে নেওয়া হয়েছে নানা সংস্কার কার্যক্রম, তখনও রাশিয়া, ইউক্রেন, মধ্যপ্রাচ্য সহ ভূ রাজনৈতিক অস্থিরতায় ডুবে আছে বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যক্তিখাতে ভর করে কিভাবে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশের উন্নয়নকে, সেই পথ বের করতেই শনিবার মতিঝিলে ঢাকা চেম্বারের সভাকক্ষে আয়োজন করা হয় একটি সেমিনারের, যেখানে হাতে গোনা 10টি ব্যাংকের জন্য যেন পুরো আর্থিক খাত আস্থাহীন হয়ে না পড়ে সেই তাগিদ দেন সংগঠনটির সভাপতি। আমাদের 50টা ব্যাংক কিন্তু অ্যাকসেপ্টেবল হেলথে আছে, 10টা ব্যাংক না থাকতে পারে। এই জিনিসগুলোর ব্যাপারে আসলে আমরা একটু সেন্ট্রাল ব্যাংকের স্পেসিফিক মনোযোগ চাই। বেসিক্যালি উই নিড টু প্রোটেক্ট গুড বরোয়ার্স ইন ব্যাড ব্যাংকস। এই সময় যেসব তথ্যের ভিত্তিতে দেশের মোট জনসংখ্যা, মাথাপিছু আয়ের হিসাব কষে সাজানো হয়েছে উন্নয়ন পরিকল্পনা, তা কতটুকু সঠিক এমন প্রশ্ন তোলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ এম আবু ইউসুফ। যেই পপুলেশনের উপর ভিত্তি করে আপনি বলছেন 16,98,00,000, তার উপর ভিত্তি করে কিন্তু আপনি সব প্রজেকশন করছেন। আদৌ দিস ইজ দ্য রাইট স্ট্যাটিস্টিক্স? সেমিনারে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি কমিয়ে আনতে রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধি অর্জন কতটা সম্ভব তা নিয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। যেটা আমরা বলেছি যে জিডিপি যদি 5% অর্জন করা যায়, আমি মনে করি যে এই সময়ের বিবেচনায় এটা একটা সাফল্য। বাট আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করাটা এটা একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। খাদ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ। ফুড সিকিউরিটি ইজ এ বেসিক ফান্ডামেন্টাল এরিয়া যেখানে আমাদের we need to continue to invest. Energy pricing policy, energy mix and energy pricing policy. Pricing policy is a total mess. ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আগামীর অর্থনৈতিক কৌশল সাজানোর তাগিদ আসে DCCI এর এই সেমিনার থেকে। Quality of growth, I think that would make. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 14 মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রফতানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন। এমন পদক্ষেপে দেশটির চাল রপ্তানিকারকরা উচ্ছ্বসিত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম NDTV। রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি চাল রপ্তানির উপর আরোপিত শুল্ক কমানো হয়েছে। গতকাল ওই বিবৃতিতে বলা হয়, ভারত সরকার সিদ্ধ চালের উপর রপ্তানি শুল্ক 20% থেকে কমিয়ে 10% করেছে। চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2023 সালের জুলাইয়ে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। সাগরে জাল ফেলে মিলছে না সামুদ্রিক মাছ। কিছুদিন পরপর আবার বৈরী আবহাওয়ায় মাছ শিকার না করে ফিরতে হচ্ছে উপকূলে। চরম দুশ্চিন্তায় তাই কক্সবাজার উপকূলের জেলে ও ট্রলার মালিকরা। লোকসানের কারণে অনেক ট্রলার সাগরে পাঠানো বন্ধ রয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ লোকমান, তার মালিকানাধীন ছিল 4টি মাছ ধরার ট্রলার, কিন্তু লোকসানের কারণে 2টি ট্রলার বিক্রি করে দিয়েছেন। এখন 2টি ট্রলার থাকলেও একটি ট্রলার বাকখালী নদীতে নোঙর করে রেখেছেন। বাকি আল্লাহদান ট্রলার 22 জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়, কিন্তু এই ট্রলারটিও সাগরে না পাঠানোর চিন্তা করছেন লোকমান। বলেন, গেল 2 মাসে 20 লাখ টাকা খরচ করে সাগরে 4 বার মাছ শিকারে পাঠালেও লোকসান গুনতে হয়েছে 10 লাখ টাকা। সুদি দেয় না, টাকা নিতে নিতে কারো কাছ থেকে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই। জাল কিনবো নাকি ট্রলার সাগরে পাঠাতে পারবো, আমরা কোন দিকে যাবো? এই বোটটার মধ্যে পরে আপনার 2 কোটি টাকার মতন ধরা আছে এ পর্যন্ত। তাহলে কিভাবে বোটটা সাগরে যায়, কিভাবে আসে? শুধু লোকমান নন, সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে গত 2 মাস ধরে সাগরে মিলছে না মাছ। প্রতিবারই ট্রলার পাঠিয়ে গুনতে হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা লোকসান। জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার না করে ফিরতে হচ্ছে উপকূলে। সাগরে ছিলাম 8 দিন, মাছ পাইছি মাত্র 30টা নিয়ে এখন সিঙ্গেল উঠছে চলে আসি ঘাটে। ফিশিং করতে পারতেছি না, মাছ পাইতেছি না, কোম্পানি আমাদেরকে টাকা দিতে পারতেছে না, আমাদের সংসার চলতেছে না। মাছ পাইলে কোম্পানি টাকা দেবে, মাছ না পাইলে কোত্থেকে দেবে? এদিকে গত 13 সেপ্টেম্বর বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে 10টির বেশি ট্রলার ডুবি হয়। এতে কক্সবাজার উপকূলে ভেসে আসা 5 জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000, আর নৌযান রয়েছে 6,000-এর বেশি।
একদিকে বারবার বৈরী আবহাওয়া, অন্যদিকে সাগরে মাছের আকাল, তারপর অক্টোবর মাসে আবারও নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে লোকসানের পর লোকসানে চরম দুশ্চিন্তায় জেলে ও ট্রলার মালিকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে চালানো বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানায় IDF। এ বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। শনিবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয়, তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হামলার কয়েক ঘন্টা পার হওয়ার পরও তাদের প্রধানের অবস্থান জানিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকে নাসরাল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে 4 অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার 40 লাখেরও বেশি বাসিন্দা। আর ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যগুলোয় দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। বাতিল করা হয়েছে 1000-এরও বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে হারিকেন হেলেন। দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা। আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা। হারিকেনের তাণ্ডবে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এখনও নিখোঁজ আছেন অনেকে। নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ। ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরই উদ্ধার কাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে। বিধ্বস্ত ভবনের নিচ থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। হারিকেন হেলেনের আঘাতে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ বাসিন্দা। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় 1000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অঙ্গরাজ্যগুলোতে সোমবার থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাতে ঘন্টায় 140 কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট ও তলিয়ে বিভিন্ন এলাকা, দুর্ভোগে লাখো মানুষ। রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন পাবে ইউনূস সরকার, মত বিশ্লেষকের। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিকল্প নেই নির্বাচিত সরকারের। এবং পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত করছে বাইরের শক্তি। গাজীপুরের শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের আহ্বান তারেক রহমানের। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।